নমস্কার, আমি সুচন্দ্রিমা। দেখছেন আপনার কথা। আজকের বিষয় নিয়ে আপনাদের মতামত শুনবো, তবে সবার আগে দেখে নিন এই মুহূর্তের হেডলাইন্স। প্রজাতন্ত্র দিবসের আগে বড়সড় নাশকতার ছক বানচাল। গাজীপুর ফুলবাজারে অত্যাধুনিক আইইডি উদ্ধার, তদন্তে এনএসজি। আটারি সীমান্তেও 5 কেজি আরডিএক্স উদ্ধার। দলবদলদের নিয়ে তৃণমূলের অন্দরে অন্তর্দ্বন্দ্বের আজ। মমতা, অভিষেক, সুব্রতকে চিঠি। উত্তর দিনাজপুরের 8 বিধায়কের। অমল আচার্যকে নিয়ে চরম আপত্তি। ট্র্যাকে কোনো গন্ডগোল ছিল না, আচমকা যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা। মন্তব্য রেলমন্ত্রী। দুবার কেন ব্রেক কষেন চালক? চালকের সঙ্গে কথা রেলমন্ত্রী। দুর্ঘটনাগ্রস্ত ইঞ্জিনের পরীক্ষা করছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। বিস্তারিত জানতে তদন্তে রেল নিরাপত্তা কমিশন। ট্র্যাক পরিষ্কারে গ্যাস কাটারের ব্যবহার। উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 9, আহত 36 জনেরও বেশি। 6 জন উত্তরবঙ্গ মেডিকেল, 7 জন ময়নাগুড়ি ও 23 জন জলপাইগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের দেখতে হাসপাতালে রেলমন্ত্রী। বাকি যাত্রীদের নিয়ে বিশেষ ট্রেন গুয়াহাটিতে। এখনও নিখোঁজ কয়েকজন, মর্গে উৎকণ্ঠা। ঘটনায় ক্ষতিপূরণ দেওয়া শুরু। মৃতদের পরিবারকে 5 লক্ষ, গুরুতর আহতদের 1 লক্ষ, কম আহতদের 25,000 ঘটনাস্থলে জানালেন রেলমন্ত্রী। রেল দুর্ঘটনায় সিবিআই তদন্তের দাবি রূপা। দলের অস্বস্তি বাড়ালেন রাজ্যসভার সদস্য। রূপার ফেসবুক পোস্টে চাপে বিজেপি। পুরো মামলার রায় 48 ঘন্টার মধ্যে কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ। ভোট পিছনো নিয়ে সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে। শনিবার ফের কমিশন রাজ্য বৈঠকের পর সিদ্ধান্তের সম্ভাবনা। জঙ্গলমহলের মেলা বন্ধের আর্জি। রাজ্যের কাছে রিপোর্ট তলব প্রধান বিচারপতির। মেলা নিয়ে সিদ্ধান্ত নেবেন ঝাড়গ্রামের জেলা শাসককে। 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ। 4 পুর ভোটের আগে ইস্তেহার প্রকাশ তৃণমূলে। 10 ভাগে উন্নয়নের লক্ষ্যমাত্রা। নিকাশি থেকে সৌন্দর্যায়নে জোর। ফের রাজ্যপাল সংখ্যা। রাজ্যের নিযুক্ত উপাচার্যের বদলে নিজের পছন্দের উপাচার্য নিয়োগ ধানকারে ফের তৈরি বিতর্ক। ফের বাতিল জকোভিচের ভিসা। অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সম্ভাবনা কার্যত শেষ। খেলতে গেলে ফের আদালতে যেতে হবে 1 নম্বর টেনিস তারকাকে। কপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াতের মৃত্যু। যান্ত্রিক গোলযোগে দুর্ঘটনার তথ্য ওড়ালো তদন্ত কমিটি। খারাপ আবহাওয়ার জন্য দুর্ঘটনা, প্রাথমিক তদন্তে জানালো কমিটি। আপনারা যারা আপনার কথার নিয়মিত দর্শক শ্রোতা, তারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এই শব্দবন্ধের সঙ্গে পরিচিত। কারণ আমরা আমাদের এই আপনার কথা অনুষ্ঠানে বিভিন্ন সময় নানা বিষয় বেশ কয়েকবার এই শব্দবন্ধের উল্লেখ করেছি। স্মার্টফোন ব্যবহারকারী নাগরিকদের মধ্যে যে কোনো বিষয়ে জনমত গড়ে তোলায় হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টা আমরা সবাই জানি। এই নিয়ে আজ আর কোনো তর্কের অবকাশ নেই। কিন্তু বিজ্ঞান বা প্রযুক্তির যেমন আশীর্বাদ আছে, তেমনই আছে তার অভিশাপও। পারস্পরিক তথ্য আদান প্রদানের এই আপাত নিরীহ প্রযুক্তি যখন সমাজে অস্থিরতা তৈরির হাতিয়ার হয়ে ওঠে, তখন তো আমাদের আম জনতাকে সজাগ তো থাকতেই হবে। কেননা এই তথ্যের আদান প্রদান থেকে যে বিপুল তথ্য ভাণ্ডার তৈরি হচ্ছে, তা নিয়ন্ত্রণের মাধ্যমে জনসমাজকে কিভাবে প্রভাবিত করা যায় সেই নিয়ে গবেষণা চলছে নিরন্তর। তাদের প্রধান উদ্দেশ্য আপনার আমার ভাবনার জগতে থাবা বসানো। আপাতভাবে সাধারণ বাণিজ্যিক কর্মকাণ্ডে উপভোক্তার চাহিদা, মন মর্জি বুঝতে প্রযুক্তির মেধা বা মেশিন ইন্টেলিজেন্স নিরন্তর কার্যকরী ভূমিকা নিয়ে চলেছে। গত কয়েক বছরে মানব মন নিয়ন্ত্রণের এক ভয়ঙ্কর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সেটা হলো প্রতি মুহূর্তে আপনার ব্যক্তিগত পরিসরে হানা দেওয়া। এই কাজ করতে কোটি কোটি টাকা ব্যয় কম্পিউটার সফটওয়্যার সংস্থা তৈরি হচ্ছে। তাদের উদ্দেশ্য খুবই সুনির্দিষ্ট। পারস্পরিক তথ্য দেওয়া নেওয়া। হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে উঁকি দিয়ে ব্যবহারকারীর ভাবগতিক বোঝার চেষ্টা করে, সেই অনুসারে বিষয় নির্বাচন করে তা ছড়িয়ে দেওয়া। বিষয়টা যতটা সহজে বলা গেল, আদতে বেশ জটিল। আপনার মনের অন্দরে কি আছে সেটা বিচার করা থেকে শুরু করে আপনার
চিন্তা ভাবনার অভিমুখ নির্দিষ্ট করা, সবটাই হবে বা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে, সবটাই হচ্ছে নিমেষে। সাইবার যুগের এক অপার বিস্ময়। কিন্তু এই পথে অপরাধ জগতের অনুপ্রবেশও কিন্তু অবাধ। তাই নানা কারচুপিতেও হাত পাকিয়েছে বিভিন্ন অ্যাপ। আপনার অজান্তেই আপনি ঢুকে পড়ছেন এক ভয়ঙ্কর দুনিয়ায়। সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যদি সমাজে বিদ্বেষ ছড়ানো হয়, আর দেখা যাবে আপনি নিজেও তার পরোক্ষ অংশীদার হয়ে গিয়েছেন। সম্প্রতি এমনই একটি অ্যাপের হদিশ মিলেছে, যা নাগরিকদের স্মার্টফোনের তথ্য আদান প্রদানের প্ল্যাটফর্ম। হ্যাক করার দক্ষ তারা। একটি ডিজিটাল নিউজ সংস্থা এই নিয়ে তদন্ত চালিয়ে দেখেছে, দেশের শাসক বিজেপির পৃষ্ঠপোষকতায় টেক ফগ নামে একটি অ্যাপের মাধ্যমে দেশে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর কাজ চলছে। সাম্প্রদায়িক মনোভাব জাগিয়ে তুলতে সাধারণ খবরের নামে মিথ্যে অর্ধসত্য তথ্য গুঁজে দেবে আপনার মোবাইলে। সাধারণ মানুষের পক্ষে তার সত্যতা যাচাই করার ক্ষমতা বা যোগ্যতা থাকার কথা নয়। এভাবেই তথাকথিত জ্ঞান সমৃদ্ধ হতে থাকেন আপনি, যাকে রসিকতা করে বলা হয় হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির জ্ঞান। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই বিজেপির আইটি সেল সক্রিয় ছিল, যাদের এক এবং অদ্বিতীয় কর্তব্য সমাজে ধর্মীয় বিভাজন, সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের মধ্যে বিদ্বেষের বিষ ঢেলে দাও, জনমত গড়ে তোলো তার সপক্ষে, যা বস্তুত সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশ নির্মাণ করবে। সংখ্যালঘু নির্যাতনকে সামাজিক অনুমোদনের রাস্তা করে দেবে। জনমানসে সমাজে এই আবহ যত তীব্র আকার নেবে, ততই হিন্দুত্বে এজেন্ডা কার্যকরের সুবিধা হবে। টেকফগ মারফত এই কারসাজি করে বেড়াচ্ছে গেরুয়া বাহিনী। সোশ্যাল মিডিয়ায় অজস্র ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে সমাজে ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এ ব্যাপারে সরব হয়েছে বিরোধীরা। নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের দাবিও উঠেছে। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। যে নিউজ সংস্থার কথা বলছি, তারা তদন্ত চালিয়েছে এর সপক্ষে। কি উঠে এসছে একবার সিদ্ধার্থ বরদরাজনের বক্তব্য শোনাবো। বিরতিতে যাওয়ার আগে আপনার কথা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, একটা অদ্ভুত একটা মিথ্যে জাল তৈরি করা হচ্ছে সোশ্যাল মিডিয়া, যাকে আমরা এতদিন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলে এসেছি। যেটা জানা যাচ্ছে, সর্বভারতীয় ডিজিটাল মাধ্যম দ্য ওয়্যার তদন্ত করেছে এবং এই টেক ফগ যে সংস্থা, যে অ্যাপের মাধ্যমে এই মিথ্যে জাল ছড়াতে সাহায্য করছে, তদন্তে দ্য ওয়্যারের সিদ্ধার্থ বরদরাজন প্রতিষ্ঠাতা সম্পাদক, তিনি কলকাতা টিভিকে কি জানিয়েছেন আপনাদের একবার শোনাচ্ছি। देखिए, क्रेडिबिलिटी तो हमने इससे 20 महीने लगाए, जो और इनिशियल जो रेवलेशन था वो आईटी सेल की एक वर्कर ने खुद ट्विटर पे इसका खुलासा किया और उसने इस ऐप के बारे में जिक्र किया, टेक फॉग, और हमने 20 महीने इस पे लगाए उस वो वाले क्लेम्स को वैलिडेट करने के लिए किस तरह से ये ऐप यूज होता है। फॉर एग्जाम्पल, जब उन्होंने क्लेम किया कि एक व्हाट्सएप अकाउंट हैक हो सकता है, तो हमारे रिपोर्ट ने अपना एक अकाउंट तैयार किया हैकिंग के लिए, ताकि वो दिखाए किस तरह से उस अकाउंट को एक हैक करके उसको यूज वो कर सकती है। तो इन तमाम कैपेबिलिटीज को हमने देखा, हमने टेस्ट किया
हमने एक मिसाल दिया कि भाई बताओ कि किसी टॉपिक को आप कैसे ट्रेंड करोगी, तो उन्होंने बताया कि अभी आपको आदेश मिला है कि एक सर्टेन हैशटैग को आपको ट्रेंड करना है और 20-25 मिनट के अंदर जो है ट्विटर पे वो टॉपिक ट्रेंड करने लगा। तो ऐसे ऐसे हमने एग्जाम्पल्स, हमारी इन्वेस्टिगेशन, हमने ऐसे एक्सपेरिमेंट किए टू टेस्ट द क्रेडिबिलिटी ऑफ द विसल ब्लोअर, और एंड में जब हम लोग सेटिस्फाई हुए कि जो कुछ हम साबित कर सकते हैं उस चीज के बारे में हमने रिपोर्ट किया। और भी चीजें थी जिसको हम प्रूव नहीं कर पाए, जिसके बारे में हम नहीं लिख रहे, लेकिन जिन चीजों को हमने खुद पर्सनली वेरीफाई कर पाए उन चीजों के बारे में हमने इस स्टोरी में प्रेजेंट किया है। मतलब आप लोगों ने फर्दर इन्वेस्टिगेशन किया है इस पर? जी, हमने मतलब की इन्वेस्टिगेशन इन्वॉल्व्ड टेकिंग व्हाट द विसल ब्लोअर वाज सेइंग एंड टेस्टिंग देम आउट। तो वो टेस्टिंग प्रोसेस में हमने ऐसे एग्जाम्पल्स का यूज किया जिससे हमको पता चला कि हाँ वाकई में इस ऐप को इस तरह से यूज किया जा रहा है। আমরা শোনালাম আপনাদের দ্য ওয়্যার, সর্বভারতীয় ডিজিটাল মাধ্যম যে সংস্থা তারা এই তদন্ত করেছে, তার প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ বদ্দারাজন কলকাতা টিভিকে এই ব্যাপারে কি জানিয়েছেন। আপনার অর্থকড়ি বা ব্যাংক সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়ার মতো সাইবার অপরাধের সঙ্গে কম বেশি আমরা পরিচিত, মিডিয়ায় সে নিয়ে সতর্ক করে প্রচার অভিযানও চলেছে, কিন্তু নাগরিকের মনোযোগ দিয়ে বিদ্বেষের বিষ ঢেলে জনমত তৈরির যে কাজ হিন্দুত্ববাদীরা শুরু করেছে তা অনেক বেশি ক্ষতিকর, ভয়ঙ্করও বটে। অভিজ্ঞতায় দেখা যাচ্ছে কেন্দ্রের শাসক দলের সমালোচনা করা সাংবাদিকদের অ্যাকাউন্ট হ্যাক করে তার সম্পর্কে কুৎসা ছড়ানো থেকে তাকে আতঙ্কিত করে তোলা, এক কথায় তার বা তাদের সামাজিক পরিচিতিকে নষ্ট করা, এমন বহুদা বিস্তৃত এদের কর্মকাণ্ড। এই বিষয়টি নিয়ে এবার আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের রাজনৈতিক সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, কোথাও আমরা এই যে হ্যাকিং এর দুনিয়ায়, অর্থাৎ যেটা বিজ্ঞানের আশীর্বাদকে আমরা পেয়েছি আবার অভিশাপের চোখেও দেখতে হচ্ছে, যে বিভিন্ন অ্যাপ এবার সামনে আসছে তার মধ্যে টেক ফগ অন্যতম এখন পরিচিত কথা। কারণ মানুষের কিছু পার্সোনাল জিনিস তারা জানছে ফোনের মাধ্যমে, এবং তা থেকে বস্তুত সেই ধর্মীয় ভাবাবেগে সুরসুরি দেওয়া, যা কিনা এতদিন সাম্প্রদায়িক একটা ধাক্কা আমরা বিজেপির আইটি সেলের ক্ষেত্রে করে আসতে দেখেছি। কতটা ভয়ঙ্কর এবং জনমানসে এর এই যে কুপ্রভাবটা, এটা প্রচার হওয়াটা কতটা জরুরি বলে আপনি মনে করেন? দেখো সুচন্দ্রিমা, তুমি খুব সুন্দরভাবেই পরিস্থিতিটা ব্যাখ্যা করলে। একটা পুরনো কথা আমরা আগে বলতাম যে শাসক, বিশেষ করে অত্যাচারী শাসক যখন শাসন করে সে অনেক সময় তরবারির থেকে কলমকে অনেক বেশি ব্যবহার করে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে তরবারি অর্থাৎ শাসন, সাংঘাতিক আইন, ইউএপি এর অপব্যবহার ইত্যাদিতে রয়েছেই, কিন্তু তার থেকে অনেক বেশি সুবিস্তৃত জাল ছড়ানো হয়েছে মানুষের মগজকে কিনে নেবার জন্যে। মানুষের মগজের মধ্যে ঘৃণার চাষ করা, সাম্প্রদায়িকতার চাষ করবার জন্যে আগে যে সমস্ত মাধ্যম ব্যবহার করা হতো, এখনো যারা বেঁচে আছেন 85 বছরের বেশি যাদের বয়স, তারা স্বাধীনতা পূর্ববর্তী সেই দশকটার কথা তারা হয়তো স্মরণ করতে পারবেন। কিন্তু আজকে আমরা যখন দেখছি কেন্দ্রীয় সরকার সাম্প্রদায়িকতাবাদীদের দখলে, তখন এই যে ব্যাপারটা মানুষের মগজকে দখল করা এবং মগজের মধ্যে এমন সব জিনিস ঢুকিয়ে দেওয়া যা বাস্তবের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন বা বাস্তব নয়, অবাস্তব, কিন্তু মানুষ সেটাকে বিশ্বাস করতে শুরু করে এবং সেইভাবে সে কাজ করতে শুরু করে, ব্যবহার করতে শুরু করে। এইটা যুগে যুগে আমরা দেখেছি সাম্প্রদায়িকতাবাদীদের একটা কৌশল। আমরা জানি জার্মানিতে যখন নাজিবাদের উত্থান হয় তখন তারা এই ধরনের একজন খুব প্রতিভাশালী নেতা পেয়েছিলেন যাকে আমরা গোয়েবলস বলি, এবং তার তত্ত্ব ছিল বড় মিথ্যে বারবার বলো, বড় বড় করে বলো, বড় মিথ্যে জোর গলায় বলো, বারবার বলো। গোয়েবলসের সেই তত্ত্ব কিন্তু খুব ভালোই আয়ত্ত করেছেন মোদি এবং অমিত শাহ, এবং সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে এত সব অ্যাপ
এত সব হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। একবার অমিত শাহ বলেছিলেন আমরা যদি একটা পোস্ট করি কয়েক ঘন্টার মধ্যে সেটা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে, এরকমই আমাদের হোয়াটসঅ্যাপের জাল ছড়ানো রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি সেই ঘৃণার চাষ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সুল্লি ডিলস হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বুল্লিবাই হচ্ছে, এই সমস্ত হচ্ছে। আর যারা এর বিরুদ্ধে কিছুটা কণ্ঠস্বর চড়াতে চাইছেন তাদের উপরে নেমে আসছে তরবারি। ওই তরবারি হচ্ছে ইউএপিএ, ওই তরবারি হচ্ছে সেডিশন, রাষ্ট্রদ্রোহ এবং তাদেরকে কারাগারে ভরা। এই ঘটনা ঘটে চলেছে গত 7 বছর ধরে। আমরা জানি যে স্ট্যান স্বামীর মতো ওই রকম একজন সমাজকর্মী তিনি জেলের মধ্যে আটকে থেকে বৃদ্ধ অবস্থায় কিভাবে মারা গেলেন সেই জিনিসও আমরা জানি। আমরা ভারভারা রাওয়ের কথা জানি, বহু লড়াইয়ের পরে প্রায় মৃত্যুসজ্জায় ভারভারা রাও আপাতত একটা জামিন পেয়েছেন। আমরা জানি কিভাবে একজনের বা কালবুর্গি থেকে শুরু করে একজনের পর একজন যারা বিদ্রোহী ইন্টেলেকচুয়াল তাদেরকে খুন করানো হয়েছে, এই সমস্ত আমরা জানি। এবং এই পথে ভারত চলেছে। ভারত কি এই পথে থাকবে? এইটা একটা বড় প্রশ্ন। আচ্ছা একটু অল্প সময় আছে, আমি সংক্ষেপে শুধুমাত্র তো প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব বা কবি বিশিষ্টজন তারা নয়, সাংবাদিকদেরও যেভাবে নাম উঠে এসেছে তাদেরকে, বিশেষ করে মহিলা সাংবাদিক, কারণ আমরা এই সোশ্যাল সাইটে যে কেউ প্রতিবাদী কণ্ঠ হলেই পুরুষ মহিলা নির্বিশেষে বিশেষত মহিলাদের দিকে যে কুমন্তব্যগুলো দেখি সেটা জাতীয় স্তরে তো আরো অনেক বেশি বিস্তৃত, কারণ আইটি সেলের তাদের গণ্ডিটা অনেক সেখানে বিস্তৃত। এই বাংলাতেও তো আমরা কম দেখিনি, নির্বাচনের সময় বহুভাবে সেই কুমন্তব্যের শিকার হতে হয়েছে। তাহলে কোথাও এই জালটা পরিষ্কার হচ্ছে? একদমই পরিষ্কার হচ্ছে সুচন্দ্রিমা, তুমি খুব সুন্দরভাবে বললে। এই যে প্রিয়াঙ্কা গান্ধী বলছে লড়কি হু লড় সকতি হু, এই যে কথা, এই কথা যদি মহিলারা না বলতে পারে, মহিলাদের অবজেক্টিফাই করা হচ্ছে, মহিলারা যেন একটা সামগ্রী এবং সেই সামগ্রীকে নিলামে তোলা যায়, সামগ্রীকে বিক্রি করে দেওয়া যায়, সামগ্রী হিসেবে তার দিকে তাকানো যায় যে আমার একটা লোভের সামগ্রী। এই যে রক্ষণশীল মনোভাব তার একটা একেবারে নগ্ন এবং জঘন্যতম উদাহরণ হচ্ছে এই সুল্লি ডিলস, বুল্লিবাইয়ের মতো। এবং এই চিন্তা, এই রক্ষণশীলতাই হচ্ছে এই সাম্প্রদায়িকতাবাদের আরেকটা চরিত্র। হ্যাঁ, ধন্যবাদ আশিস। কথা বললে আমাদের রাজনৈতিক সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। আপনার কথা এই বিষয় নিয়ে আপনার মতামত জানবো, তবে আরো একটা বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন আপনার কথা, এই বিষয় নিয়ে এবার মতামত জানাতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। প্রত্যেকদিনের মতো আজও অনুরোধ করব টেলিভিশনের ভলিউম মিউট রেখে কথা বলার। প্রথম দর্শক এসেছেন অসম থেকে, ফোন করেছেন সঞ্জিত দেব। নমস্কার, বলুন। হ্যালো, বলুন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরের দর্শক কে রয়েছেন? যে বিষয় নিয়ে আজকে বলার আরেকবার আপনাদেরকে জানিয়ে দিই, যে দর্শকরা এখন অনুষ্ঠানে ঢুকলেন, আইটি সেলের কুৎসা। যারা আপনার কথার আমাদের প্রতিদিনের দর্শক শ্রোতা তারা জানেন, আমরা বহু সময় এমন অনুষ্ঠান করেছি যা আমাদের এই যে স্মার্টফোন ব্যবহারকারী নাগরিক বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা শিকার হয়েছি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির দ্বারা ছড়ানো মিথ্যে তথ্যের। গোয়েবেলসীয় তথ্য বড় মিথ্যেকে বড় আকারে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করা যা আখেরে সত্য বলে মনে হতে থাকে, এবং এই দর্শকের সংখ্যা কিন্তু দিনে দিনে বাড়ছে। সৌজন্যে বিজেপির পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা আইটি সেল, জনমানুষে উগ্র হিন্দুত্বের প্রচার করা যাদের প্রথম এবং একমাত্র এজেন্ডা। বিভিন্ন সময় প্রচার অভিযান হয়েছে এই নিয়ে, সাইবার অপরাধের মধ্যে অন্যতম। কিন্তু এই সাইবার অপরাধ কিন্তু আপনার অর্থকড়ি বা ব্যাংক সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়ার জন্য নয়। এই সাইবার অপরাধ আপনার মনে কি চলছে, আপনার মাথায় কোন চিন্তা ভাবনা খেলছে, আপনার মধ্যে কতটা বিদ্বেষ ছড়ানো যায়, জনমানুষে একটা বিষয়ের উপর কতটা ঘৃণা ছড়াতে, উগ্র হিন্দুত্ববাদের প্রচার করতে এরা সক্ষম, তার নজির কিন্তু বহু অংশে আমরা দেখতে পাচ্ছি। পারস্পরিক তথ্য আদান প্রদানের ক্ষেত্রে
এই নিরীহ প্রযুক্তি কখন কোন সময় আপনার মোবাইলে প্রবেশ করে যাবে আপনি তার টেরও পাবেন না, এবং সমাজে যে অস্থিরতার হাতিয়ার কখন হয়ে উঠবে সেটাও আপনার বোধগম্যের বাইরে। কারণ এতটাই সুকৌশলে এই অ্যাপগুলো তৈরি করা হয়েছে এবং এদের কার্যকারিতা এতটাই নিয়ন্ত্রিত যে আপনি এদের তথ্যের যে বিপুল ভান্ডার তার মধ্যে পড়তে বাধ্য। কখনো আপনি সোশ্যাল সাইটে কোনো বিজ্ঞাপন দেখছেন, তাতে ক্লিক করছেন, অজান্তেই আপনার মোবাইলে ঢুকে পড়তে পারে এমন একটি ভাইরাস, এমন একটি অ্যাপ আপনি ডাউনলোড করলেন, যা অন্য কোনো কাজের ক্ষেত্রে হলো তা আপনার মোবাইলের আপনার নিজস্ব তথ্য বিক্রি করছে অন্য সংস্থার কাছে। বাণিজ্যিক কর্মকাণ্ডে উপভোক্তাদের চাহিদা, মন মর্জি সবকিছুই বুঝতে সক্ষম এই মেশিন ইন্টেলিজেন্সি নিরন্তর কার্যকরী ভূমিকা নিয়েই চলেছে। মানব মন নিয়ন্ত্রণে এই ভয়ঙ্কর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বেশি যুব সমাজে। পরের দর্শক রয়েছেন নিতাই ভট্টাচার্য। নমস্কার। সন্ধ্যা দিদিভাই, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ, বিজেপির এটা তো চিরকালই স্বভাব, আইটি সেলের বিদ্বেষমূলক প্রচার করেছে। কিছু লোক তো বিভ্রান্ত হয়, তারা মিথ্যে ঘটনাকে সত্য মনে করে। গোয়েবসল থিওরির মতো সেই হিটলারের যে একটা মিথ্যে বারবার বলতে বলতে সেটা সত্য পরিণত হয়, বিভ্রান্তের সৃষ্টি হয়। এর ফলে কি নানা রকম বিদ্বেষ ছড়া, নিজেদের মধ্যে হিংসা ছড়া, হিংসার বাতাবরণ তৈরি হয়, এইবারে অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি হয়। এটা বিজেপি আইটি সেল দীর্ঘদিন ধরে করছে। এই ব্যাপারে একটা পদক্ষেপ নেয়, কে অবশ্য পদক্ষেপ নেবে? কেন্দ্রীয় সরকারের তো সেই বিজেপি সরকারই আছে। এই ব্যাপারে প্রত্যেকটা মানুষকে সজাগ থাকতে বলছে। এইটুকুই বললাম। নিতাই ভট্টাচার্য বললাম। নমস্কার, ধন্যবাদ দিদিভাই। ধন্যবাদ। বিদ্বেষ ছড়াচ্ছে বিজেপি আইটি সেল, কুৎসা রটানোর যে চেষ্টা এবং এই মানব মন নিয়ন্ত্রণের ভয়ঙ্কর প্রবণতা, বিশেষ করে যেটা বলছিলাম যুব সমাজের ক্ষেত্রে কতটা কার্যকরী তা আমরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির উপভোক্তা বা তাদের যে লক্ষ্য তার বক্তব্যতে অনেকটা পরিষ্কার। পরের দর্শক বাসু ভট্টাচার্য। নমস্কার। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বাসু ভট্টাচার্য বলছি। বলুন। আচ্ছা, এই যে উগ্র হিন্দুত্ব বলছেন বা উগ্র বিজেপি, এগুলি অ্যাকচুয়ালি কি জানতো, এটা কোনো পার্টি নয়, বিজেপি কোনো পার্টি নয়। আর এদের যে যাদের বলছেন হিন্দু, বিজেপি হিন্দু, অ্যাকচুয়ালি এরা কেউ হিন্দু নয়, এরা হিন্দু ছায়া। হিন্দু হলে এরা খুব ভদ্র হয়, জেন্টেল হয় এবং খুব মানে মানুষের দ্বার দিয়ে খুব ভদ্র হয় এবং ব্যবহারে খুব ভদ্র হয়। কিন্তু বর্তমানে যে এই হিন্দু এই বিজেপির লোকগুলো ঘুরে বেড়াচ্ছে, এরা কেউ হিন্দু নয়, এরা হিন্দুর ছায়া। অতএব এরা নানা রকম আপনাকে ফোন করবে, করবে। আমার ফোনেও এসেছিল একদিন একটা, কিন্তু আমি সাধারণত সব ফোন ধরি না, কারণ যেহেতু একটা হচ্ছে আমি একটু বলতে অসুবিধা হয়, কারণ বয়স হয়ে গেছে বলে, সেই জন্য আমি সবসময় ফোন ধরি না। কিন্তু আমি পৃথিবীতে যদি কোনো জিনিসকে ঘেন্না করি সেটা বিজেপিকে করি। একমাত্র বিজেপির দুটো লোককে আমি রেসপেক্ট করি, সেটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী এবং আদবানি। আর যেগুলো আছে সবগুলো শুয়োরের বাচ্চা। আপনি কি অনুষ্ঠানে ফোন করছেন, ভাষা চয়নের ক্ষেত্রে একটু সংবেদনশীল হওয়া উচিত। বয়স্ক দর্শক আপনি, আশা করি পরবর্তীতে মাথায় রাখবেন। আপনার নামটা যেই ফোন করেছিলেন আপনি পরের বা কল করার সময় একটু মাথায় রাখবেন। ধন্যবাদ। পরের দর্শক কে রয়েছেন? নমস্কার, কে বলছেন? আসাম থেকে। বলুন, কে বলছেন? সঞ্জিত দেব। বলুন। আচ্ছা, আপনাদের প্রোগ্রামে দেখছি বিদেশ ছড়াচ্ছে বিজেপি আইটি সেল। হ্যালো, হ্যাঁ শুনছি, আপনি বলতে থাকুন। জনমানুষের বিদ্বেষ ছড়াচ্ছে বিজেপি আইটি সেল। কি কি ছড়াচ্ছে একটু দেখালে তো ভালো হয়। আর আরএসএস এর ফটোটা শুধু সবসময় প্রোগ্রামে আসে। আরএসএস এর কি কোনো ভালো কাজ? বলুন, আপনি আছেন লাইনে? আবারও ওনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরে দর্শক কে রয়েছেন?
গত কয়েক বছরে মানব মন নিয়ন্ত্রণের ভয়ঙ্কর প্রবণতা, প্রতি মুহূর্তে আপনার ব্যক্তিগত পরিসরে হানা দেওয়া, এই কাজ করতে কোটি কোটি টাকা ব্যয় কম্পিউটার সফটওয়্যার সংস্থা তৈরি করা হচ্ছে আইটি সেলকে কার্যকরী রাখার জন্য। সর্বভারতীয় ডিজিটাল সংস্থা দ্য ওয়্যার এ বিষয়ে তদন্ত করেছে এবং তাদের তদন্ত করে বের করা তথ্যের ভিত্তিতে তারা পরিষ্কারভাবে যে তথ্য সামনে এনেছেন তা কিন্তু ভয়ঙ্কর এবং জনমানুষের প্রভাব কতটা পড়েছে তা বিগত কিছু রাজনৈতিক পরিসরে বা নির্বাচনের সময় উগ্র হিন্দুত্বের প্রচার তা কিন্তু আমাদের কাছে ছবিটা অনেকটা স্পষ্ট করতে সাহায্য করে। আপনার কথা আজকে এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানতে থাকবো। আরো একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পরে দর্শক রয়েছেন এই বিষয় নিয়ে কথা বলতে। কেশব চক্রবর্তী, নমস্কার। নমস্কার দিদি, আমি পাটনা বিহার থেকে বলছি, কেশব চক্রবর্তী। বলুন। আমি বিষয়ে আসার আগে আপনার অনুমতি নিয়ে দুটো মাত্র অনুরোধ আপনাকে জানাই। আমি প্রথম অনুরোধ জানাই যে আমি চাকরি সূত্রে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ঘুরি এবং আমি দেখেছি মুম্বাই, চেন্নাই, আসামে আপনার এই অনুষ্ঠানটি কতটা জনপ্রিয়। আমার এটা বলার উদ্দেশ্য এটাই যে অত্যন্ত ভালো ভালো দর্শকরা আছেন। যেমন আমি উদাহরণ দিই যে চেন্নাইতে কিছুদিন আগে আমি গিয়ে দেখেছিলাম সেখানকার একজন বাঙালি অধ্যাপক, সে কত রকম ভাবে চেষ্টা করেছে আপনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য। আমি মুম্বাইতে দেখেছি, আমি শিলচরে দেখেছি, আমি পাটনায় দেখেছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনাদের নম্বরটা এতটাই ব্যস্ত থাকে তারা চাইলেও এখানে অংশগ্রহণ করতে চায় না। আমরা প্রত্যেকদিন বলি যে নতুন দর্শকদের একটু সুযোগ করে দিন, পুরনো দর্শকদের কল আমরা বলবো না, অনেক সময় প্রত্যাখ্যান করি এই কারণেও। অত্যন্ত উচ্চ মনস্কের মানুষেরা, এদের আমি জানি ব্যক্তিগতভাবে, এরা যদি আপনার এই অনুষ্ঠানে যোগাযোগ করেন বা কিছু বক্তব্য রাখেন তা সমগ্র দর্শকদের কাছে অত্যন্ত মূল্যবান হয়ে দাঁড়াবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার ব্যক্তিগত অনুরোধ, আপনি প্রশাসনের কাছে যে দুটো লাইন তৈরি করুন, একটি পশ্চিমবঙ্গের জন্য এবং একটি পশ্চিমবঙ্গের বাইরের জন্য। যদি সেরকম কিছু উন্নয়ন চালু করতে পারেন তাহলে আপনার অনুষ্ঠানের মানটি আরো অনেক উন্নততর হবে বলে মনে করি। দ্বিতীয় কথা বলি এই উগ্র হিন্দুত্বের ব্যাপারটা নিয়ে আমি বলি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলি। এই কিছুদিন আগে, কয়েক মাস আগে বিহারে অনুষ্ঠিত হয়ে গেল একটি নির্বাচন। 256 আনুষ্ঠানিক সিটের একটা বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে। বর্তমানে যেখানে বিজেপি এবং একটি জনতা দল ইউনাইটেড সরকার রাজত্ব করছেন এবং তার বিরোধিতা করেছেন অন্যান্য কংগ্রেস এবং অন্যান্য দল। আমি রাজনৈতিক তত্ত্ব নিয়ে বলি না, নাম নিয়ে বলবো না। আমি নিজে দেখেছি, এখানকার মানুষরা দেখেছে, ছয় স্টেপে বিহারের নির্বাচন হয়েছিল, 6 স্টেপে 6। তার মধ্যে এদের যে উগ্র ভাবটা, উগ্র বিদ্বেষ এরা কিভাবে ছড়িয়েছিল বিহারে তা অকল্পনীয়। তার ফলটা তারা হাতে নাতেও পেয়েছে। তার মধ্যে আপনাকে আরেকটি কথা আমি জানিয়ে দিই, এই যে আইটি সেলটা বিজেপির চলে, এই আইটি সেলে 25 জন উচ্চশিক্ষিত আইআইটি এবং এনআইটি গ্র্যাজুয়েটরা কাজ করে, যাদের কিনা উচ্চ পারিশ্রমিক দেওয়া হয়। একটা প্রশ্ন আছে যে তারা এই পারিশ্রমিক দেওয়ার টাকাটা বিজেপি কোথা থেকে পায়, সেটা অন্য কথা চলে গেলাম। দ্বিতীয়ত আমি আরেক কথা আপনাকে জানিয়ে দিই, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্টেপে যখন বিহারে নির্বাচন হয়েছিল তখন এরা দুই রকম ভাবে প্রচার চালিয়েছিল। শেষ 3টে ভাগের 22টা সিটের কিষানগঞ্জ বলে একটি অঞ্চল আছে, কিষানগঞ্জ, সাহারসা, পারভেজগঞ্জ, ওখানে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ ওখানে বসবাস করে। তাদের মধ্যে এরা উগ্রভাবটা চালিয়েছিল অন্যরকম ভাবে এবং যেখানে ওই জাতীয় মানুষ ছাড়া হিন্দুত্বরা বিরাজ করে, প্রায় 65টা আসনের মধ্যে তারা দুই রকম ভাবে চালিয়েছিল। দুর্ভাগ্যের বিষয়, ওই ক্ষেত্র থেকে যেখানে ওই বিশেষ সম্প্রদায়ের মানুষরা থেকে থাকেন সেখানে কিন্তু বিজেপি একেবারে প্রত্যাখ্যিত হয়েছিল এবং হারের মুখে এসে দাঁড়িয়েছিল এই দলটি। যে কোনো কারণে হোক শেষ মুহূর্তে মাত্র 12টি আসনের মাধ্যমে এরা সরকার তৈরি করেছিল। এদের উগ্র হিন্দুত্বের যে কি ভয়ঙ্কর প্রচার আমরা দেখেছি, যদি আপনার কাছে কোনো হোয়াটসঅ্যাপ নম্বর থাকতো আমি কয়েকটি নমুনা আপনাকে পাঠালে আপনারা দেখে শিওরিতে উঠতেন। মানুষকে সজাগ করুন, বেশি ভাবে সজাগ করুন, এদের ক্লিপিং গুলোকে বয়কট করার চেষ্টা করুন, এদের ভাষাগুলিকে বয়কট করার চেষ্টা করুন, তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু ভারতবর্ষে এক অন্ধকার থেকে অন্ধকারতম দিন নেমে আসবে। আমরা আফগানিস্তান নিয়ে বলছি, আফগানিস্তানের উগ্রবাদ নিয়ে বলছি, কিন্তু ভারতবর্ষের এই উগ্রবাদ নিয়ে আমরা কিন্তু বলছি না। মানুষকে সজাগ করুন, আপনাদের অনুষ্ঠানটি অত্যন্ত উচ্চমানের অনুষ্ঠান, নিয়মিত ভাবে সজাগ করুন এবং মানুষকে জানতে দিন যে এদেরটি কি হচ্ছে। যে এখনো সজাগ না হয় সে কিন্তু একেবারে শেষের দিকে চলে যাবে। অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ কেশব বাবু, দেখতে থাকবেন অনুষ্ঠান এবং
আশা করি নতুন দর্শকরাও নিশ্চয়ই আপনার কথায় উদ্বুদ্ধ হবে যে তারা অনেকেই জানি ফোন লাইন পান না, ব্যস্ত পান, কিন্তু আমার এটা অনুরোধ, যদি একবার ব্যস্ত পান দ্বিতীয়বার অন্তত পক্ষে তৃতীয়বার চেষ্টা করবেন, কারণ বহু সময় এমনও হয় যে নেটওয়ার্কের সমস্যার জন্য লাইন ব্যস্ত থাকতে পারে, বা আমরা পুরনো দর্শকদেরও কিন্তু অনেক সময় বলি যে আপনারা একটু বিরত হন ফোন করা থেকে, যাতে নতুন দর্শকরা সুযোগ পান। আমরা অনেক কল প্রত্যাখ্যান করে এমনও শুনতে হয়েছে যে কেন আমরা বিশেষ বিশেষ কারো ফোন দিই। যাই হোক, আপনার কথা আপনাদেরই অনুষ্ঠান, আপনাদের মতামত জানানোর জায়গা, যেখানে বিষয় রাখি আমরা আর মতামত দেন আপনারা, তাই আপনার কথা শোনার জন্যই তো আমরা থাকি এখানে। আরো একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আজকের বিষয় নিয়ে কথা বলতে পরের দর্শক এসেছেন শিশির মণ্ডল। নমস্কার, বলুন। অবশেষে সেই আইটি সেল এবং উগ্র হিন্দুত্ববাদ বাদের উপরই মোদীর ভরসা। মোদীর স্বচ্ছ ভারত, স্বনির্ভর ভারত, সবকা সাথ সবকা বিকাশ, বিনা পয়সায় গ্যাস, 5 বিলিয়ন অর্থনীতি, বছরে 2 কোটি চাকরি, সব ভেসে গেল, কোনোই কাজে এলো না। আবার সেই রাম মন্দির, উগ্র মুসলিম বিরোধিতা, উগ্র হিন্দুত্ববাদ, হিন্দুত্বের ভীত সন্ত্রস্ত করে এক কাজটা করায় খেলায় বেঁধেছে 5 রাজ্যে ভোটে জেতার জন্য। তাই যোগীর 80-20 লড়াইয়ের কথা সাধুদের ভোটে প্রচারে নামানো হচ্ছে। লাস্টলি দেখা যাচ্ছে আইটি সেলকে দিয়ে উগ্র হিন্দুত্ববাদ মিথ্যে প্রচার করা হচ্ছে। কিন্তু আমি বলতে চাই, ভারতবর্ষের 80% দরিদ্র মানুষের কানে আইটি সেলের প্রচার পৌঁছবে না, এবং বিরাট সংখ্যক মানুষের পেটে ভাত নেই, সেই দরিদ্র মানুষের পেটের জ্বালায় হিন্দুত্ববাদও কানের মধ্যে ঢুকবে না। আমার দৃঢ় ধারণা, বাংলায় একটি কথা দিয়ে আমি শেষ করব, ডুবন্ত জাহাজ থেকে সবার আগে ইঁদুররা পালায়, মোদী নামক জাহাজ ডুবছে, তাই এমপি এমএলএরা পালাচ্ছে। এতেই প্রমাণ মোদীর হার নিশ্চিত। ধন্যবাদ। ধন্যবাদ। পরের দর্শক রয়েছেন সুব্রত বন্দ্যোপাধ্যায়। নমস্কার, বলুন। নমস্কার, বলুন। নমস্কার, বলুন। হ্যাঁ, আসলে এই নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া এই যে প্রচার, এই যে চেষ্টা, এই প্রচার এবং চেষ্টাটা কিন্তু এই উদ্দেশ্যেই, যাতে সমস্ত তথ্যগুলো এরা কারেক্ট করতে পারে। ভালো কোনো উদ্দেশ্য নয় যে জনগণের সুবিধা হবে ডিজিটাল ইন্ডিয়া হলে, সেটা উদ্দেশ্য নয়। এই সমস্ত তথ্য কালেক্ট করার জন্যই কিন্তু এই প্রচেষ্টা, এবং সেটা আমরা এখন দেখতেও পাচ্ছি। কারণ এই লোকটার কোনো কিছুই বিশ্বাসযোগ্য নয়। এ অন্যের ভালোর জন্য কিচ্ছু করে না, কোনোদিন করেও নি, করবেও না। এর সমস্ত কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকে। যেমন আমি বলছি, ধরুন আগামী দিনে দেখা যাবে এই নানা স্টেটে ইলেকশন আসছে, এবং পরবর্তী লোকসভা ইলেকশনের আগে এরা সমস্ত ডেটা কালেক্ট করে নিয়েছে। এবার হাই ইনকাম গ্রুপ যাদের, তাদের দেখবেন কত ইনকাম ট্যাক্স রেট হবে। এই ইনকাম ট্যাক্স রেট করিয়ে ব্ল্যাকমেল করিয়ে ওরা পার্টি ফান্ডে টাকা তুলবে। একদম পরিষ্কার ছক এটা। মেন উদ্দেশ্য এদের হচ্ছে এইভাবে টাকা কালেক্ট করা, এবং এটা একটা নতুন আসছে, এই হিন্দুত্ব ছড়ানো, যে বিদ্বেষটা ছড়ানো, এটা একটা নতুন, এটা ভেরি 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 ডেঞ্জারাস। জানি না এটা মানে কতটা ক্ষতি করে, মানে লোকের কাছে কতটা বিশ্বাসযোগ্য হবে যারা একটু অশিক্ষিত। বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার তো মানে সাদে তো গোবলয় বলে না, যার জন্যেই তাদের কাছে এটা অনেক বিশ্বাসযোগ্য হয়ে যাবে ব্যাপারটা। যাক, আশা করি আর জনগণ বুঝতে পারবে যে কোন দিকে যাচ্ছে, এরা কি কাজ করছে, যে কাজের উদ্দেশ্যটা কি। এখন পরিষ্কার হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার উদ্দেশ্যটা। এটা জনগণ আগামী দিনে ঠিক করবে যে কি করবে না করবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনার মতামতের জন্য। শশধর দাস পরের দর্শক। নমস্কার। হ্যালো। নমস্কার, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। তো আপনার যে আমি যে নিউজটা দেখতেছি আর কি, তো আপনি যে নিউজটা দেখতে পেলাম, দেখতেছি আর কি, যে 20 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত 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 20 তা
বলুন, শুনছি। তো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ বললাম, কি নিয়ে আলোচনা চলতেছে এখানে? আপনি অনুষ্ঠান দেখছেন, তবেই মতামত দিতে পারবেন। হ্যালো, আপনার কি আজকে বিষয় নিয়ে মতামত দেওয়ার আছে? ধন্যবাদ ফোন করার জন্য। পরের দর্শক কে রয়েছেন? যাই হোক, বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে বা সহজে বলা যাচ্ছে যে একটি অ্যাপের মাধ্যমে বা কোনো সাইটে, আপনি ওয়েবসাইটে গেলেন, সেখানে কোনো কাজের জন্য আপনি কোনো লিঙ্কে ক্লিক করলেন, যতটা সহজ আদতে কিন্তু অনেকটাই জটিল বিষয়টা। আপনার মনের ভিতরে কি চলছে, আপনার ভাবনা চিন্তা এবং সেই ভাবনা চিন্তাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সুকৌশলে কিন্তু এই কাজ করে এই টিম। এবং বিদ্বেষ ছড়ানোর জায়গা থেকে আপনার ভাবনা চিন্তাটা জানাটা তাদের কাছে বেশি জরুরি যে আপনার মনে এখন কি চলছে। পরের দর্শক রয়েছেন নিখিল চট্টোপাধ্যায়। নমস্কার। নমস্কার, কি বলছেন বলুন। হ্যালো, আমি নিখিল চাঁদ চট্টোপাধ্যায় বলছি চোটখণ্ড থেকে। বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ দিদি, প্রথমে আপনাকে ধন্যবাদ, আপনার চতুর্থ স্তম্ভ বলা এবং এই প্রোগ্রামে অংশ নেওয়াটাকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ত, যে ব্যাপার নিয়ে বলছেন এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার কিছু নেই, এটা ওদের স্বভাব। হ্যাঁ, আইটি সেলে যে কজন বসে আছে সবগুলোই হচ্ছে ওদের স্থাপক। হ্যাঁ, তাদের কোনো জ্ঞানও নেই, আর কোনো মানে কি বলবো, জ্ঞানের পরে আর কি বলতে পারি, কোনো মানবিকতা বলেও কিছু নেই। হ্যাঁ, শুধু ওরা জানে যে কি করে বিদ্বেষ ছড়াবো, কি করে বিদ্বেষ ছড়াবো, এছাড়া কিচ্ছু জানে না দিদি। কি বলবো বলুন? আমি দেখলাম, আমরা সতর্কও হবো, আমাদের যাদের, আমার বাড়ির যারা স্মার্টফোন আছে বা আমার বন্ধুদের স্মার্টফোন আছে তাদের বলবো। হ্যাঁ, ও আর কি বলবো, আপনাকে আমি আর ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ। আপনি ঠিক কথাই বলেছেন যে সচেতন হতে হবে আমাদের। অন্তত বিভিন্ন গ্রুপে, আমরা হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে অনেক সময় অনেক মেসেজ পাই, যেগুলো হয়তো তথ্য তালাশ করলে আমরা জানতে পারবো সেটা সত্যি না মিথ্যে। কিন্তু আপনি মেসেজটি পেলেন, হয়তো আপনার কাছে সেই সময়টা নেই বা সেই সুযোগটা নেই আপনি সেইটা ভেরিফাই করবেন কিনা, কিন্তু আপনার প্রাথমিকভাবে এটা মনে হলো যে ঘটনাটি কি এরকম হতে পারে। এইভাবে জনে জনে 5 জন 6 জন 10 জন 15 জন 20 জন করে করে প্রায় লাখ লাখ মানুষের কাছে মেসেজ পৌঁছচ্ছে এবং তারা প্রাথমিকভাবে হয়তো বিশ্বাস করছেন। কেউ কেউ আমাদের মতো যারা বুদ্ধি দিয়ে ভাবেন বা চিন্তাশীল মানুষ, যারা সহজে কোনো জিনিসে বিশ্বাস করার আগে তারা পরখ করে নেন যে আদৌ সেটা সত্যি কিনা। কারণ আমরাও নিউজের ক্ষেত্র এরকম অনেক, হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে যদি কোনো খবর আসে তা ভেরিফাই করার হয়তো সময় পাই না, কিন্তু এটা কিন্তু দায়িত্ব শুধু আমাদের নয়, আপনাদের ক্ষেত্র, যে আপনি যার উপর বিশ্বাস করছেন তার পরখ করছেন কিনা। পরের দর্শক রয়েছেন সঞ্জীব দেব। নমস্কার। 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 নমস্কার, বলুন। না, আমি বলছিলাম আর কি, আপনাদের চ্যানেলে, হ্যালো শুনছি, বলুন। আপনাদের চ্যানেলে রোজ দিনই প্রোগ্রাম হয় বিজেপির বিরুদ্ধে যা আছে সবকিছু। আপনারা কি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কোনো কিছু দেখতে পান না? কে বলেছে আপনাকে? বিজেপির দোষ। আপনারা তৃণমূলের বিরুদ্ধে কয়টা প্রোগ্রাম করেন? কে বলেছে আপনাকে? দেখেন তো, কে বলেছে আপনাকে? আমরা তো প্রত্যেক দিনই দেখি। আচ্ছা, আপনার কেন মনে হয় না যেটা মানুষের পক্ষে আমরা সেই বিষয় নিয়ে কথা বলি? আপনি দল কেন আনছেন? হ্যাঁ, আপনি দল কেন আনছেন? আপনার মনে হচ্ছে না মানুষের পক্ষে যে বিষয় সেটা নিয়ে আমরা কথা বলি? রোজ দিনই একটা দলকে নিয়ে সমালোচনা করবেন? আপনাদের তো নিরপেক্ষ থাকা উচিত। আপনার কাছে যুক্তি থাকলে আপনি আমাদের সমালোচনা করুন। যুক্তি আছে আপনার কাছে? না, পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে আপনার কাছে যুক্তি আছে, আপনি সমালোচনা আমাদেরও করতে পারেন।
এই তো বলছি, আপনারা তো নিরপেক্ষ সাংবাদিকতা করেন না, আপনারা তো অন্য দলকে নিয়েও করেন না। রোজ দিন একটা দলের বিরুদ্ধেই প্রচার করবেন, রোজ দিন একটা দলের বিরুদ্ধে আপনারা সমালোচনা হ্যাঁ, শুনলাম করবেন। তো, পরের লাইনটা বলুন। হ্যাঁ, শুনলাম তো, বলুন আর কি বলার আছে, যুক্তিটা কি আপনার? আর যুক্তিটা হলো, আর আজকে আর আপনারা একটা রিকোয়েস্ট করলে যে কাশ্মীর থেকে যে 5 লক্ষ হিন্দুকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাদের সম্বন্ধে প্রোগ্রাম করুন না আপনারা। তাদের কি অপরাধ ছিল? কেন হিন্দু শুধু উল্লেখ করলেন, নাগরিক কেন বললেন না? না না না, হিন্দু বলতো কাশ্মীরে কারা অত্যাচারিত হয়েছে? না না, হিন্দু কেন উল্লেখ করলেন আপনি? হিন্দু কেন উল্লেখ করলেন, নাগরিক কেন বললেন না? আমরা সনাতন আপনি আমাদের নিরপেক্ষতার কথা বলছেন, দেশ তো ধর্ম নিরপেক্ষ, আপনি হিন্দু শব্দটা উল্লেখ করলেন কেন? আসলে এটা ধর্মনিরপেক্ষ ছিল না, ইন্দিরা গান্ধী ধর্মনিরপেক্ষ ঢুকিয়েছে। আচ্ছা, এই ঘোষণা করার পর সবকে জেলে ঢুকিয়ে দিয়ে বিরোধী সব নেতাকে। আচ্ছা ধর্মনিরপেক্ষ ছিল না। আচ্ছা, আর আপনি যে দলের হয়ে কথা বলছেন বা যে দলের পক্ষে কথা বলছেন, সংবিধান রচনার সময় সংবিধান সভায় তারা ছিলেন? এটা সংবিধান তো পার্লামেন্টে আমরা অনেক কিছু অ্যামেন্ডমেন্ট করে দিয়েছি, আরো ভবিষ্যতেও করে দেব। কি করবেন আরেকবার বলুন। আমরা তো সংবিধানে অনেক কিছু অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, 370 অনেক এই ধরনের ওইগুলো আরো হয়ে যাবে। কি হয়ে যাবে? অনুসংহিতা হয়ে যাবে? ওইগুলো অনেক হয়ে যাবে। কি হয়ে যাবে স্পষ্ট করে বলুন না। আর আপনাদের প্রোগ্রামে শুধু দেখি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসকে নিয়ে খালি সমালোচনা, আরএসএসের কি কোনো ভালো কাজ আপনারা দেখতে পান না? করলে তো দেখতে পাবো। কোনো কাজ আপনার কাছে যেটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে সেটা অদৃশ্য। আপনি যেমন অনেক কিছু দেখতে পাচ্ছেন না, দেশে বেকারত্ব বাড়ছে, শিল্প ধসে পড়ছে, মানুষজন চাকরি পাচ্ছেন না, খেতে পাচ্ছেন না, জিনিসের দাম বাড়ছে। আপনি করোনা কালে যেভাবে মানুষ বেকার হয়েছে আপনি তো দেখতে পাচ্ছেন না, মূল্য বৃদ্ধি হয়েছে দেখতে পাচ্ছেন না, আপনি সেগুলো দেখতে পাচ্ছেন? শুধু ভারতবর্ষে না তো, একটা পৃথিবীটাই করোনা কালে। আরে মশাই, আপনি দেশের কথাটাই ভাবুন না। আগে আপনি দেশের কথাটা, আপনি তো কাশ্মীরিদের কথা বললেন, আপনি দেশের কথাটা ভাবুন না আগে। কাশ্মীরিরাও যেমন রান্নার গ্যাস ব্যবহার করছে, তো এই ব্যবহারের সংখ্যাতে তো আপনিও আছেন, অসম থেকে আপনি ফোন করেছেন, আমরা পশ্চিমবঙ্গবাসীও আছি, গোটা ভারতবাসী আছে। খাবার তো আপনিও খান। খাই তো আমরা। হ্যাঁ, তো আমি তো আপনাকে প্রশ্ন করছি না আপনি খাবারটা চিবিয়ে খান না চুষে খান? না না, আমরা তো করোনা কালে দেশের প্রধানমন্ত্রীকে তো এই প্রশ্নই করা যায় যে আপনি আম কেটে খান না চুষে খান? তো প্রধানমন্ত্রী ফটো দেখানো হচ্ছে, প্রধানমন্ত্রী আপনি আপনার ফটো পাঠান। ধন্যবাদ। অযৌক্তিক কথা দিয়ে সময় নষ্ট করার অনুষ্ঠান নয়। যে আইটি সেলের কথা বলছিলাম, একেবারে যোগ্য দর্শক ফোন করে তার আমার যে এতক্ষণের বলা বক্তব্য তা প্রমাণিত করলেন। যুক্তি দিয়ে যদি আপনার সমালোচনা করার হয় আপনি এখানে এসে সমালোচনা করুন, আমরা শুনবো। কিন্তু অযৌক্তিক তথ্য কিভাবে মানুষের মগজকে ঘিরে ধরেছে, এই ব্যক্তি তার জলজ্যান্ত উদাহরণ। পরের দর্শক কে রয়েছেন? হ্যালো, টুলু মুখোপাধ্যায়, নমস্কার। 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 বলুন। কলকাতা টিভি সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। একটু জোরে বলবেন। আপনারা যে অদ্ভাবে সাহস নিয়ে এই যে প্রোগ্রামটা চালাচ্ছেন, এর জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। আর কিছু বলার নেই, এরম ভাবে প্রোগ্রামটা চালিয়ে যান, আরো সময় বাড়িয়ে যান, আর সবাই যাতে ফোনটা পায় সেই ব্যবস্থা করুন। ধন্যবাদ। পরের দর্শক কে রয়েছেন? আচ্ছা, একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি আবারও আপনার কথা বলতে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আজকের বিষয় নিয়ে পরবর্তী দর্শক রয়েছেন ডক্টর শুভেন্দু ভট্টাচার্য, নমস্কার। যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। পরের দর্শক কে রয়েছেন? হ্যালো, দেবু দাস, নমস্কার, বলুন। হ্যাঁ ম্যাম, বলুন। এই যে হিন্দুত্ববাদ যে জিনিসটা নিয়ে মোদী সরকার যে বাইরে বিদেশে যে প্রচার করছে, অ্যাকচুয়ালি, হ্যালো ম্যাম, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন।
এই ব্যাপারটা নিয়ে আমি বলছিলাম, জাস্ট আপনার কথা শুনছিলাম। তো হ্যাঁ, হ্যাঁ এই যে শুনছি, বলুন। হ্যাঁ বলছি, এই হিন্দুত্ববাদ জিনিসটা যে বিদেশে ছড়ানো হচ্ছে, সেটা তো অ্যাকচুয়ালি একটা ভালো কাজই করছে। কিভাবে? হ্যালো, আমি শুনতে পাচ্ছি আপনার কথা, বলুন। এটাই আমি বলতে চাইছি যে এটা তো খুব একটা খারাপ কাজ না। কিভাবে আপনার কেন মনে হচ্ছে এটা খারাপ কাজ নয়? আমাদের হিন্দু নামে একটা গর্বের বিষয় হচ্ছে না, যে আমাদের দেশের একটা নাম যে হিন্দুত্ব বিদেশেও ছড়াচ্ছে জিনিসটা, নামটা। আচ্ছা, আর দেশে এই যে রেকর্ড হারে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, এগুলো তো বিদেশে ছড়াচ্ছে। না ম্যাম, বেকারত্ব ব্যাপারটা আমাদের এখানে জনবল দেশ, একটা ডেনসিটি বেশি জনগণ, তো সেখানে বেকারত্ব সেখানে আসবেই। মানে খায় না মাথায় দেয়, কিছু যায় আসে না। না, খায় না মাথায় দেয়, আপনার কথা একদম ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো যে ডেনসিটি যেখানে বেশি সেখানে বেকারত্ব হবেই। আচ্ছা, মূল্যবৃদ্ধি হবে। মূল্যবৃদ্ধি তো হচ্ছেই, সব দিকেই মূল্যবৃদ্ধি হচ্ছে। বাহ, আপনি কি কাজ করেন? আমি একটা ছোটখাটো জব করছি ম্যাম। আচ্ছা, কেন ছোটখাটো কেন? ছোটখাটো বলতে সেরকম তো কাজ নেই। বলুন। বললাম তো ছোটখাটো একটা কাজ। বেশ, ধন্যবাদ। ধন্যবাদ, ঠিক আছে, খুব ভালো চিন্তা ভাবনা আপনার। পরের দর্শক কে রয়েছেন? হোয়াটসঅ্যাপের ইউনিভার্সিটির এই যে মিথ্যের প্রচার, তার ভূমিকা নিয়ে আমরা এর আগেও কথা বলেছি। বলার বিষয় যেটা এবার, টেক ফগ, দ্য ওয়্যারের তদন্ত করা এই যে তথ্য সামনে এনেছেন তারা, দীর্ঘ সময় ধরে তারা তথ্য ভান্ডার তাদের জোগাড় করেছেন, এবং কিভাবে এই বিদ্বেষ ছড়ানো হচ্ছে 2014 আগে থেকে। বিশেষ করে নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় যখন বিরোধী আসনে থাকা বিজেপি, দেশের তখন শাসক ছিল কংগ্রেস, তাদের ভূমিকা নিয়ে, তাদের কাজ নিয়ে, যে যে ইস্যুগুলো নিয়ে বিশেষত এই ডিজিটাল প্ল্যাটফর্মে হ্যাশট্যাগ ব্যবহার করা হতো, 2014 পরের সিনটা একেবারে ঘুরে যায়। এবং সেই একটা মিথ্যেকে 100টা মানুষের কাছে পৌঁছে দিতে হাজারবার সেই মিথ্যেকে তাদের সামনে বলা, হ্যাশট্যাগ দিয়ে এমন ইস্যুগুলোকে সামনে আনা, আসল তথ্য ঢেকে যায় তাতে। দেশের আসল সমস্যা এখন আর বেকারত্ব নয়, আমাদের আগের দর্শক যেরকম বললেন, তার কাছে আসল বিষয় হচ্ছে বিশ্বের মানুষের কাছে বিশ্বগুরু ভারতের চেহারা, হিন্দুত্বের কথা, এটাই প্রচার হচ্ছে। পরের দর্শক কে রয়েছেন? নমস্কার, সমীরণ দাস, নমস্কার, বলুন। বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে বিজেপি সরকার শুধু মানে ধর্ম নিয়ে দেশটাকে শেষ করে দিচ্ছে। এরা হিন্দুত্ব মানে কিছু বোঝে না। হিন্দু, সমীরণ বাবু, আপনি টেলিভিশনের ভলিউমটাকে একটু মিউট করুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দ্রুত। হ্যাঁ, এরা দেশটাকে শেষ করে দিল এইভাবেই। মানুষের বিভেদ, মানুষের মধ্যে হিন্দু আর মুসলিমের মধ্যে লড়াই, মানে জাতির, মানে কি বলবো, একটা রাজনৈতিক দল যে গোটা দেশ চালাচ্ছে, তার এভাবে ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়। তার কাছে আগে মানুষের পরিষেবাটা আগে দেওয়া দরকার। ধন্যবাদ আপনার মতামতের জন্য। করোনাকালে যেভাবে মানুষ কষ্ট পাচ্ছে, বেকারত্ব হারাচ্ছে। ধন্যবাদ। পরের দর্শক রয়েছেন সুব্রত নস্কর, নমস্কার। নমস্কার, বলুন। বিষয়টা আপনারা যেটা নিয়ে আলোচনা আজকে এনেছেন, বিষয়টা খুবই সমসাময়িক দিকটি আছে, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, দেখুন, রাজনীতি মানেই হচ্ছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় অঙ্গ হলো ধর্ম।
ধর্মের সুরনীতি সব দল সব জায়গাতেই রাজনীতি করে, সে বিজেপি কেন, তৃণমূল কেন, কংগ্রেস কেন, যে যেখানে সুযোগ পায় সে সেখানেই নাচন করে। কিন্তু বিষয়টা তো আজকে রাজনীতি নিয়ে নয়, এটা আজকের বিষয় হচ্ছে মিথ্যে প্রচার নিয়ে। হ্যাঁ, বিদ্বেষটা নিয়ে আপনি রাজনীতির অঙ্গ নাও হতে পারেন, আমি রাজনীতির অঙ্গ নাও হতে পারি, কিন্তু এই মিথ্যের অঙ্গ আমাদের প্রত্যেককে হতে হচ্ছে, কারণ প্রচারটা এই স্তর পর্যন্ত নিয়ে যাচ্ছে যে সংস্থা বা যে সেল, তারা এদের পৃষ্ঠপোষকতায় তৈরি হচ্ছে। কারো কোথায় দেখুন, ফোন সংক্রান্ত এই বিষয়গুলো সাধারণ মানুষের মধ্যে থাকে না, সাধারণ মানুষের কাছে এই ফোনের এত গুরুত্ব নেই। আপনার মনে হয় আজকের দিনে সেটা সম্ভব? অমিত শাহ মঞ্চে দাঁড়িয়ে বলছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য সংখ্যা 32 লাখ। আপনি কোন শ্রেণীকে বাদ দিচ্ছেন তার মধ্যে থেকে? এখন ঘটনা আছে কোথায় কি জানেন, রাজনীতির অঙ্গ, এখানে রাজনীতি ঢুকে যায়, ধর্ম নিয়ে রাজনীতি, এই যে বলছেন না এই হিন্দুত্ববাদ, মুসলিমবাদ, এগুলো রাজনৈতিক নেতারাই করে এবং রাজনৈতিক নেতারাই ছড়ায়। আমরা সাধারণ মানুষ এর ভেতরে থাকিনি, কারণ রাজনীতি এমন একটা অঙ্গ হয়ে গেছে ভারতবর্ষের, যে থেকে ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে রাজনীতির ধর্ম নিয়েই স্বাধীনতা হয়েছে। স্বাধীনতা কি সরাসরি আমরা পেয়েছি? আপনি বলুন তো, আপনি কি স্বাধীন? আপনি আপনার নিজের এলাকায় কি সঠিকভাবে স্বাধীন আছেন না স্বাধীন থাকতে পারেন? আপনি বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছেন, বিষয়টা কিন্তু সেটা নয় আজকে সুব্রত বাবু। বিষয়টা আপনি আপনার মতো করে দেখছেন, কিন্তু আমি আবারও আপনাকে বোঝাচ্ছি, যেহেতু আপনি কল করেছেন এবং কথা বলতে চাইছেন, সেই জন্যই বিষয়টা আজকে হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, এতদিন ধরে আমরা শুধু এই শব্দটা বলে আসতাম, এবার কিন্তু এই টেক ফর বুল্লিবার এই অ্যাপগুলো যেভাবে কার্যকারিতা করছে তাতে প্রমাণ হচ্ছে মগজ ধোলাই। মনে আছে সেই যন্ত্রটা যেভাবে কাজ করে? বলছি সাধারণ মানুষের হাতে এই ধরনের ফোন নেই, ফোন কজনের হাতে আছে? সাধারণ মানুষের এইভাবে ফোন নেই, ফোনটা তো রয়েছে ব্যক্তিগতভাবে কিছু কিছু বড় লোকেদের হাতে। আপনি কি থেকে ফোন করছেন? সুতরাং আমি বলতে চাইছি, আপনি কি থেকে ফোন করছেন? আমি সাধারণ ফোন ব্যবহার করি, অতি কম দামে। সাধারণ ফোনে আপনার কাছে এসএমএস ঢোকে? ডিজিটাল ফোন না হলেও ছেড়ে দিন হোয়াটসঅ্যাপ, আপনার কাছে এসএমএস ঢোকে তো? এসএমএস ঢুকলে কি হবে? এসএমএস দিয়ে তো কেউ পড়ে দেখেনি, কারণ আমাদের ধরুন এসএমএস বাংলাতে তারা কে করছে কি ইংরেজিতে করছে, ঢুকবে না তো, সব সমস্যা আছে। সাধারণ ফোনে তো সবকিছু নেই, সমস্যা তো ওইখানেই। সেই জন্যই বলছি, যারা এই নিয়ে ঘাটাঘাটি করছে তারা ওই সব নিয়ে চর্চা করে, সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই ফোনের এত মানে দাদাগিরি কারণেই। আর মানুষ এত এইভাবে দেখেও নি, যে কি মেসেজ এলো না এলো সেসব নিয়ে মাতামাতিও করেনি। ঠিক আছে, আপনাকে তাহলে আজকের বিষয় নিয়ে মাতামাতি করতে হবে না, আপনাকে আমি বোঝাতে পারছি না তৃতীয়বারের জন্য। ধন্যবাদ। যারা বুঝেছে তাদেরকে ফোন করার সুযোগ দিন। স্বদেশ রঞ্জন সিনহা পরের দর্শক, নমস্কার, বলুন। নমস্কার, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই সমালোচনা করার জন্য। আমি একটা কথাই বলতে চাই শুধু, যে বিজেপি সংগঠন অবশ্যই মজবুত, কোনো অস্বীকার করার নেই, কিন্তু এই সংগঠনটি স্বাধীনতার সময়ে কোন রকমের ভূমিকা ছিল না। এখনো পর্যন্ত দেশের কথা এরা ভাবেই না। যেহেতু মানুষ, আমরা হিন্দুদের সংখ্যা বেশি ভারতবর্ষে, তাই এরা হিন্দুত্ব নিয়েই রাজনীতি করতে চায়। তার জন্য দেশ বিক্রি হয়ে যাক, রেল বিক্রি হয়ে যাক, ব্যাংক বিক্রি হয়ে যাক, বিমা বিক্রি হয়ে যাক, কোনো চিন্তা নেই তাদের। জিনিসের দাম ও মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে হাজার হাজার, তাতে কোনো চিন্তা নেই। আমার জাতীয় এক নেতা আজ 20-25 বছর আগে বলেছিলেন যে এটা বর্বরের দল বিজেপি, অথচ এই 130 কোটি মানুষের দেশে এই বিজেপিকেই সরকারে আনলো। তাহলে মানুষটাই বর্বর, আমি মানুষকেই দায়ী করবো, বিজেপিকে নয়। নমস্কার। ধন্যবাদ আপনার মতামতের জন্য। একটা ছোট বিরতির সময় হয়েছে, ফিরছি এক্ষুনি আবারও আপনার কথায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। পরে দর্শক রয়েছে নাজিমউদ্দিন খান, নমস্কার। নমস্কার, বলুন। জি, যেটা করছে এটা তো পরিকল্পিতভাবেই সবকিছু করে। এত ধরুন
দেশের উন্নতির জন্য আসেনি, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এসেছে এবং ওরা একদম সাম্প্রদায়িক বা এই জিনিসগুলো সামনে থেকে ওরা নিজেদের কার্যসিদ্ধি করে, এগুলোকে দিতে সামনে। কিন্তু আসল যেটা ওদের পর্দার আড়ালে যেসব হয়, দেশ চলে যাচ্ছে, জলাঞ্জলি যাচ্ছে বা যে সব কিছুর দিক থেকে বেসরকারিকরণ হচ্ছে, মানুষের কথা বাড়ছে, এইগুলো তো থেকে ওরা বুঝবে। ওরা তো জাহাজকে একটা নিয়ে ইস্যু ওইটার সামনে এটা ইতিহাস পরে বলবে, যখন ইতিহাস শেখা হবে থেকে কলুষিত হয়ে জামানা, এটা তখন মানুষ বুঝতে পারবে যে সব থেকে কোন জামানায় কলুষিত হয়েছে ভারত। এগুলো পুরো ওদের নিজেদের স্বার্থের জন্য সবকিছু মানে আড়ালে ওরা করছে, এটা সামনে সাম্প্রদায়িক সহজে সাম্প্রদায়িক কোপটা দিচ্ছে বা এইসব কথাগুলো দিয়ে নিজেদের ইমেজটাকে ধরে রাখতে চেষ্টা করছে। মানে এটা মানুষ শিক্ষা বা এখনো সম্পূর্ণ শিক্ষিত না হওয়ার জন্য এগুলো চলছে, এই সবগুলো। ধন্যবাদ আপনার মতামতের জন্য। পরের দর্শক রয়েছেন ভারতী গুহ। নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার, বলুন। হ্যাঁ বলছি যে আমার একটু এজন্যই ভালো লাগছে যে মিডিয়া একটা এমন একটা স্ট্যান্ড নিয়েছে যা সব থেকে কঠিন স্ট্যান্ড হলেও সবাই এটাকে ওয়েলকাম করা উচিত। তার কারণ মিডিয়াই পারে মানুষকে শিক্ষিত করতে, মানসিকভাবে সব রকম ভাবে মানুষকে শিক্ষিত করতে পারে, এই একটা মিডিয়াকে আমরা দেখিয়ে দিলে। আর 2 নম্বর কথা হচ্ছে যে আজকে এই যে তোমার ফেসবুক বলো বা এরা যে সমস্ত আইটি সেল গুলো খুলেছেন, আমার জন্য মনে হচ্ছে যে আইটি সেল নয়, আমাদের ভারতকে বেশ কয়েক শতক পেছনে পিছিয়ে দিল, যেখানে ওই হিন্দুত্বটাই একটা ইস্যু হতো, যেখানে বিভিন্ন রকমের সমাজের শ্রেণী বিভাগ করা হতো, জাতপাত করা হতো, সমাজকে 4 শ্রেণীতে ভাগ করা হতো। কিন্তু এই যুগে যেখানে স্পেসে আজকে যখন চন্দ্রাভিযান হচ্ছে তখন আমাদের প্রধানমন্ত্রী এসে সেখানে বসে থাকতেন, এই সমস্ত দেখবার পরে আজকে আইটি সেলের মধ্যেই এরকম ব্যাপারগুলো আমার ভীষণ লজ্জা করছে। আজকে ভারতে এগুলো হচ্ছে এবং একটা ধর্মের নামে এরকম একটা বিচ্ছিরি একটা আরো নোংরা একটা ব্যাপারের সৃষ্টি হচ্ছে জনমানুষে। আমার মধ্যে তো ভীষণ রিয়াকশন হচ্ছে, কারণ ভারত একটা হলো একেবারে সেকুলার কান্ট্রি, যেখানে সবার সমান অধিকার, সেখানে শুধু হিন্দু বলে আজকে একজন হিন্দুর যা অধিকার, মুসলিম বলো, শিখ বলো, খ্রিস্টান বলো, প্রত্যেকের সেম অধিকার, এইটা সবার ভিতরে প্রতিষ্ঠা করাটা কিন্তু আজকে মিডিয়া করতে পারে। তোমার মধ্যে যদি আরো বেশ কিছু মিডিয়া সেল তৈরি হতো তাহলে আমরা পেতে যেতাম, মরবার আগে দেখে যেতে পারতাম যে হ্যাঁ আমার ভারত একেবারে একেবারে সেকুলার কান্ট্রি, একেবারে তোমরা ভালো থাকো, খুব খুশি লাগছে। ধন্যবাদ, ধন্যবাদ। প্রতিবাদী কণ্ঠ যত বাড়বে তত তো এই ট্রোলিং এর সংখ্যা আরো বাড়বে, কারণ এদের কাজ তো সেটাই। আপনি সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে যারা এই শাসকের বিরুদ্ধে কথা বলেন, কখনো তাদের প্রোফাইলটা একটু দেখবেন। সব দর্শকদেরই বলছি, আমার মনে হয় খুব বেশি অপরিচিত হবেন না যে যে শ্রেণীটা এখানে এই ট্রোল করে তারা কিন্তু সংখ্যা 1 বা 2 নয়, তারা একাধিক ক্ষেত্রে ভুয়ো নাম দিয়ে হলো প্রোফাইল বানিয়ে তারা কিন্তু এইভাবেই ট্রোলিং এর শিকার করেন। এবং এই অ্যাপগুলোর কাজটাই এটা, আপনি একটা মন্তব্য 10 জনের প্রোফাইলে একবারে পাঠিয়ে দিতে পারবেন বা 10 জনের প্রোফাইলকে আপনি একা হ্যান্ডেল করতে পারবেন এই অ্যাপের দ্বারা। কতটা ভয়ঙ্কর হতে পারে এবং এই মিথ্যে প্রচারের জন্য ব্যবহার করা এই অ্যাপগুলো, তার আসল সত্যতা নিয়ে এসেছে যে সংস্থা, তাদের বক্তব্যও কিন্তু আমরা শুনিয়েছি আপনাদেরকে দ্য ওয়্যারের। পরের দর্শক কে রয়েছেন? নমস্কার, কে বলছেন? টেলিভিশনের ভলিউমটা মিউট করতে হবে। কে বলছেন বলুন? নমস্কার, কে বলছেন? পরের দর্শক শ্যামল হাজরা। নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। শুভ সন্ধ্যা ম্যাডাম। শুভ সন্ধ্যা, দ্রুত বলুন, খুব অল্প সময়। আজকের যে বিষয়টি আছে, প্রথম কথা হচ্ছে যে বিদ্বেষ ছড়ানো তাকে প্রথমেই ধিক্কার জানায়। তবে এই যে মালব্য, যিনি আইটি সেলের প্রধান, তো ইনি আমাদের পুরো ভোটের আগে ভোজপুরি সিনেমার ক্লিপ দিয়ে দেখিয়েছিলেন যে এখানে খুব মারামারি হয়েছে।
কিন্তু এটা অন্য কিছু নয়, এটা এদের পার্টিরই একটা ফিচার। মিথ্যে কথা বলবো আর বিদ্বেষ ছড়াবো। কেননা যখন সিএএ বিল হয়েছিল তার এগেনস্টে ভাঙচুর হচ্ছিল স্টেশন, কৃষ্ণগড় না কি স্টেশনটার নাম, আমাদের প্রধানমন্ত্রী কি বললেন, দেখুন যারা ফেজ টুপি পরে আছে, জামা পরে আছে, তারা ভাঙছে। তার মানে এরা একটা বিশেষ শ্রেণীর মানুষকে ভিলেন করছে, এটাই হচ্ছে এদের এড। আর এরা তো মানে কিছু করেনি ইকোনমিক্যালি, পুরো মিথ্যে কথা। আজকে দিন আয়েগা 15 লক্ষ টাকা সবার মাথায় বাড়ি জল কিছু দিতে পারেনি, এই কথাই এরা বলে যেতে হবে, এই মিথ্যাচার। এবং সর্বশেষে আমি বলতে চাই যে আপনাদের হ্যাটস অফ, কারণ আপনারাই একমাত্র গদি মিডিয়া নয়, কিছু কিছু অন্ধভক্ত, অশিক্ষিত এবং অন্ধভক্ত, অন্ধ বাবার মতো তারা আপনাদের বিরুদ্ধে রাগ করবে। এই রাগটাও দরকার আছে, ওরা করুক, তাতেই আপনারা বুঝবেন আপনারা ঠিক পথে আছেন। only media that do not fall under the ghost media. Thank you and good night. ধন্যবাদ। তাপস চট্টোপাধ্যায় পরের দর্শক, নমস্কার। নমস্কার, নমস্কার, বলুন। আমি বেনারস থেকে বলছি, তাপস চট্টোপাধ্যায়। দ্রুত বলুন, খুব অল্প সময়। আপনাদের আজকে অনুষ্ঠানটা দেখছি হোয়াটসঅ্যাপে, হিন্দুত্ববাদী। তো এটা তো কোনো, এটা যা ওরা করছে তো নতুন কিছু তো নয়। এর আগে আমাদের ওরা ডিসাইড করে দিচ্ছে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এখন ডিসাইড করে দেবে যে আমাদের কি করতে হবে। 25শে ডিসেম্বর আমাদের তুলসী পুজো করতে হবে, কেক কাটলে হবে না। হ্যাঁ, ওরা এটা ছড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। এবার অনেক অনেক রকম এরকম অনেক কাণ্ড এরকম। আমি ইংরেজি নতুন বছর পালন করব কি আমি হিন্দু নতুন বছর পালন করব না বাংলা নববর্ষ পালন করবো, এইটা ওরা ডিসাইড করে দেবে। মানে ইনি প্রধানমন্ত্রী তো দেশের নন, উনি হিন্দুদের প্রধানমন্ত্রী, এক ঠিকাদার একটা। হ্যাঁ, উনি একটা ঠিকাদার হয়েছেন দেশে হিন্দুদের উদ্ধার করার। 17,000 টাকার মশরুম খানেওয়ালা লোক আর 15 কোটি টাকা গাড়ি ছোটা লম্পট একটা লোক আমাদের দেশের জবাব দিচ্ছে। দিদি আপনি ঘাবড়াবেন না, আমাদের উত্তরপ্রদেশে জবাব আসছে খুব শীঘ্রই, আমরা অপেক্ষা করে আছি 10ই মার্চে। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে ফোন করেছেন যারা আজকের এই বিষয় নিয়ে কথা বলার জন্য, ভালো লাগলো। কারণ সচেতন আখেরে আমাদেরই হতে হবে এবং আপনাদেরই অনুষ্ঠান, আপনার কথা, আপনাদের কাছে এই বিষয়গুলো এক একদিন আমরা বিভিন্ন স্তরে আনি, কিন্তু উদ্দেশ্য কিন্তু একটাই থাকে যে মানুষের পক্ষে কোন বিষয়গুলো জনসচেতনতা গড়তে পারে। কারণ আমরা যারা যারা নির্বাচনে অংশ নিই, নির্বাচিত সরকার কেন্দ্রের মসনদে পাঠাই, তারা আমাদের কতটা কথা ভাবে সেটা কিন্তু দেখার বিষয়। দেশের সরকার হয়ে যাওয়া মানে তাদের সমালোচনা করা যাবে না তা কিন্তু নয়। এবং এই প্রতিবাদী কণ্ঠস্বরগুলোকে আটকানোর জন্যই কোথাও এই দলীয় পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা এই সেলগুলো, যারা হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মাধ্যমে মিথ্যে ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তাই ভাবুন, ভাবাটা প্র্যাকটিস করুন। আপনার কথা এখানেই শেষ করছি। রাত 10টায় দেখতে ভুলবেন না চতুর্থ স্তম্ভ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।